আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। ক্লাস 10। দেখো, গত দিনের ক্লাসে আমি তোমাদের ইতিহাসের ধারণা এই অধ্যায়টাই পড়াছিলাম, তাই তো? তো আমি সেদিনকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে তোমার ওই শিল্প চর্চার যে ইতিহাস, অর্থাৎ সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, এতদূর পর্যন্ত সেদিনকে আলোচনা করেছিলাম, তাই তো? তো আজ আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে যে স্থাপত্যের ইতিহাস। ঠিক আছে? তো দেখো, আমরা জানি যে সুপ্রাচীন কাল থেকে বাংলার সভ্যতা গড়ে ওঠে, তাই তো? সবার প্রথমে যদি আমরা যাই, এটা আমি অনেকবারই বলেছি আর তোমরা জানো এই বিষয়গুলো, যে সবার প্রথমে মানুষ যাযাবর ছিল, তাই তো? যখন মানুষ কি করতো, খাদ্যের সন্ধানে তারা দলবদ্ধ হয়ে শিকারে যেত, তোমার গাছের ফলমূল, তারপর কাঁচা মাংস, এইসব খেয়ে জীবন কাটাতো, তাই তো? তারপর মানুষ যখন আস্তে আস্তে সভ্য হলো তখন গুহায় বসবাস করতে শুরু করলো। তারপর যখন আরেকটু সভ্য হলো তখন মানুষ বসতি স্থাপন করলো, পশুপালন করতে শিখলো, চাষবাস করতে শিখলো, তাই তো? তারপর মানুষ সেই আস্তে আস্তে সভ্য হতে হতে তারপরে তাদের মধ্যে সভ্যতার তোমার আহ, সৃষ্টি হলো। সেগুলো তোমরা জেনেছো, জানো। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে সুপ্রাচীন কাল থেকে বাংলার সভ্যতা গড়ে ওঠে। তারপর দেখবে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে বাংলার তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। তো সেইখানেতে তোমরা দেখবে তোমার এই চন্দ্রকেতুগড়, তারপরে হচ্ছে পাণ্ডু রাজের ঢিপি। তো এইগুলো হচ্ছে বাঙালির শৌর্য বীর্যের প্রতীক। আবার যদি তোমরা গুপ্ত যুগে আসো, পাল যুগ, সেন যুগে আসো, তখন আবার দেখবে বাংলার সংস্কৃতি যেটা সেটা সমৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে শিখেছে, সেখানে তোমরা দেখেছো, তাই তো? তারপরে তোমার পরে আবার যখন ইলিয়াস এই যুগ, হোসেন শাহের যুগ যখন শুরু হচ্ছে, তাদের আমল যখন শুরু হচ্ছে, তারপর বিশেষত বাংলার বারো ভূঁইয়াদের আমলে তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আরো বেশ উন্নতি করছে। তারপরে দেখবে আবার কি হচ্ছে না, ইউরোপীয় বণিকদের আগমন ঘটছে ভারতে। তারপর 1690 খ্রিস্টাব্দে কলকাতার পত্তন হচ্ছে, তাই না? এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে জব চার্নক, যিনি এই কলকাতা তোমার পত্তনের ক্ষেত্রে তোমার যার অবদান ছিল সবচেয়ে বেশি। তোমরা এগুলো জানো, আগে পড়েছো। তো এই স্থাপত্যের কিভাবে সূচনা ঘটেছিল সেইটা আলোচনা প্রসঙ্গেই আমি এই কথাগুলো বলছি, ঠিক আছে? তো আমরা দেখেছি মানে প্রত্যেকটা যুগে, এই যে তোমার প্রথম দিকে যেমন বললাম চন্দ্রকেতুগড়, এই পাণ্ডুরাজের ঢিপি, এগুলো যেমন হচ্ছে বাঙালি শৌর্যবীদের প্রতীক। তাহলে এগুলো হচ্ছে এক একটা তোমার স্থাপত্যের মধ্যেই তুলে ধরা হচ্ছে। আবার তার মানে কি বলতো, প্রত্যেকটা যুগেই যখন মানুষ রাজত্ব করেছেন তখন তারা চেয়েছেন তারা এমন কিছু প্রতিষ্ঠা করেছে যেগুলোর জন্য তারা আর কি তাদের যে খ্যাতি সেইটা দেখানোর চেষ্টা করেছেন, তাই না? তাদের তোমার কি বলবো, তাদের যে রাজত্বকাল, তারপর যাতে যারা সবার কাছে স্মরণীয় হয়ে থাকেন এমন কিছু করে দেখাতে চেয়েছেন, এবং সেটা কোনো কিছুর মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। তো সেরকম কোনো কিছু প্রতিষ্ঠার মাধ্যমেও কখনো তারা করতে চেয়েছেন, তাই তো? তো সেই হিসাবেই যেমন আমরা গুপ্ত যুগে দেখতে পারবে এলোরা, অজন্তাও যে তোমার এগুলো আছে, স্থাপত্য ভাস্কর্যের যে নিদর্শনগুলো আমরা দেখতে পাই। যাই হোক, তো এগুলো তারপর এই যে বললাম, এরপর যেমন ইউরোপীয় বণিকদের আগমন ঘটলো, তারপর এই যে কলকাতা নগরের পত্তন হলো। তারপরে আবার তোমরা দেখতে পাবে এরপর যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হচ্ছে, বাংলা নবাব সেখানে পরাজিত হচ্ছে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর হাতে পরাজিত হওয়ার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরেই ব্রিটিশরা ভারতে আধিপত্য স্থাপন করছে, এবং তারা তোমার তারপর বাংলায় যে ইয়ে হচ্ছে, ওই ফারুক স্যারের যে ফরমান 1717 খ্রিস্টাব্দে সেই ফরমানের দ্বারা তারা বাংলা তথা সমগ্র ভারত জুড়ে তাদের এলাকাটা স্থাপন করে নিচ্ছে, তাই তো? তাদের আধিপত্য বিস্তার করে নিচ্ছে। তারপর আস্তে আস্তে দেখবে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসার করতে শুরু করছে, এবং এই পাশ্চাত্য শিক্ষার মধ্য দিয়েই তারপরে দেখবে এই ব্রিটিশরা আমাদের দেশে অনেক কিছু স্থাপন করেছিল, স্থাপত্যের যেগুলো নিদর্শন হিসেবে আমরা তুলে ধরতে পারি, ঠিক আছে? তো সেই রকমই কিছু নিদর্শন আছে দেখবে, যেমন তোমার যেমন আমাদের কলকাতায় দেখবে
হচ্ছে তোমার যেমন ব্রিটিশ আমলে নির্মিত হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে হচ্ছে এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে, দক্ষিণেশ্বর কালী মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সব হচ্ছে কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। বুঝতে পারলে? তার মানে প্রত্যেকটা যুগেই, আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা যুগেই দেখবে মানে সভ্যতা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে সভ্যতা গড়ে উঠেছে। তো সেই সভ্যতা সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যুগেই মানুষ কি করেছে, যে কিছু নির্মাণ করে তাদের খ্যাতি যে সেটা দেখাতে চেয়েছেন, তাই না? তো সেই জন্য আমরা দেখতে পাই যে প্রত্যেকটা যুগেই, যেমন আমি প্রথমেই বললাম যে আমরা প্রাচীন যুগে যেমন তোমার আমরা দেখতে পাবো যে তোমার এই চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, এগুলো সবই এখানে এই সমস্ত জায়গাগুলোতে তোমার অসংখ্য মন্দির অট্টালিকা দেখা গেছে। তো সেইগুলো সবই হচ্ছে স্থাপত্যের নিদর্শন। বোঝা গেছে? তারপরে আবার যখন আমরা তোমার গুপ্ত আমলে আসছি, তখন সেখানে আমরা গুপ্ত আমলে তো সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অজন্তা এলোরা যে গুহাগুলো আছে, ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি স্থাপত্যের নিদর্শন দেখতে পাবো। তারপর যদি আমরা মুঘল যুগে আসি, তো মুঘলে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সম্রাট শাহজাহান তিনি কি করছেন, তাজমহল প্রতিষ্ঠা করছেন, তাই না? তারপরে হচ্ছে ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার স্থাপত্যের নিদর্শন হিসেবে আমরা তুলে ধরতে পারি। তারপরে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস, এটাও আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে এবারে এই যে বললাম কিভাবে ব্রিটিশ সরকার আমাদের দেশে আগমন ঘটেছিল, তাই তো? সেটা আমি বললাম যে ব্রিটিশ সরকার প্রথমে আমাদের দেশে আসছে বণিক সংস্থা হিসাবে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে, তাই তো, বণিক সংস্থা হিসেবে প্রথমে আমাদের দেশে আসছে। তারপরে তোমরা জানো কলকাতা নগরী পতন ঘটাচ্ছে, তাই তো, যে ক্ষেত্রে আমি বললাম যে তোমার চাণক্যের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, তাই না? তো তারপর আস্তে আস্তে এই যে পলাশির যুদ্ধ ঘটছে, পলাশির যুদ্ধের পর বাংলা নবাব পরাজিত হচ্ছে। যদিও বাংলা নবাবের পরাজয়ের ক্ষেত্রে আমরা জানি যে তোমার মীর জাফরের মানে অনেকটাই দায়ী ছিল, ওর সঙ্গে আরও অনেকেই তোমার লিপ্ত ছিল, যার ফলে বাংলার নবাব অতি সহজেই পরাজয় ঘটে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ব্রিটিশরা আমাদের দেশে তোমার আধিপত্য বিস্তার করতে শুরু করে, তাই তো। তারপর যখন ফারুক স্যারের ফরমান জারি হচ্ছে, তারপর পুরোপুরিভাবে প্রতিষ্ঠা করছে এবং তারপরে আমরা দেখছি আস্তে আস্তে ব্রিটিশ সরকারের হাত ধরে পাশ্চাত্য শিক্ষার প্রসার করছে আমাদের দেশে এবং সেই পাশ্চাত্য শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে আমাদের দেশে অনেক কিছু প্রতিষ্ঠা হচ্ছে, তাই তো, যেগুলো হচ্ছে স্থাপত্যের নিদর্শন। এটাই আমি এতক্ষণ ধরে আলোচনা করছি, তাই না? তো তো এই যেমন ব্রিটিশ সরকারের আমলে নির্মিত কয়েকটা স্থাপত্যের নিদর্শন, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ বললাম, এশিয়াটিক সোসাইটি বললাম, তারপরে হচ্ছে তোমার দক্ষিণেশ্বর কালী মন্দির, তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সবই হচ্ছে কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্যের নিদর্শন, যেগুলো ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। আর তোমাদেরকে এখানে আর একটা কথা বলি, দেখো এই ভারতের বাইরেও আরো অনেক স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো যেমন দেখো মিশরের পিরামিডগুলি, তারপরে প্রাচীন গ্রিসের বিশালাকার মন্দিরগুলি, যেমন হচ্ছে বিশেষত পার্থেনন, তারপর রোমের কলোসিয়াম, এবং প্রাচীন ভারতের সুবিশাল এবং সুউচ্চ যে রাজপ্রাসাদগুলো ছিল, তো সেইগুলো সবই হচ্ছে স্থাপত্যের নিদর্শন। তো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তো এইখানেতে আমি বলে রাখি, দেখো বোর্ডের দিকে তাকাও, বুঝতে পারবে আমি কয়েকটা জিনিস এখানে লিখেছি, এগুলো একটু ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে জিগুরাত, আর একটা হলো পার্থেনন, আর একটা হচ্ছে কলোসিয়াম, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে জিগুরাত কি, তাহলে কি বলবে না, বলবে যে প্রাচীন সুমেরে ধনীরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করত, ঠিক আছে। সেখানেতে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন, তার উদ্দেশ্যে বিশাল মন্দির তৈরি হতো, ঠিক আছে। তো এগুলোকে বলা হচ্ছে জিগুরাত, বুঝতে পারলে? এতে থাকতো আকাশ ছোঁয়া গম্বুজ এবং অসংখ্য ঘর, বুঝতে পারলে? তো এগুলো হচ্ছে স্থাপত্যের নিদর্শন। আর একটা তোমাদেরকে বলি, তারপরেই আছে দেখো পার্থেনন। এই পার্থেনন কি না, বলবে যে মিশরের পিরামিডগুলি আর প্রাচীন গ্রিসের বিশালাকার যে মন্দিরগুলো ছিল সেইগুলো পরিচিত ছিল পার্থেনন নামে, ঠিক আছে। আর মনে রাখবে কলোসিয়াম, এটা হচ্ছে তোমার রোমে, বুঝতে পারলে? তো এগুলো একটু ভালো করে মনে রাখবে। আর এই ইতিহাস চর্চার, এই স্থাপত্যের ইতিহাস চর্চার কয়েকজন তোমার ইতিহাস নিয়ে যারা চর্চা করেছেন, এই স্থাপত্যের ইতিহাস নিয়ে যারা চর্চা করেছেন, এমন কয়েকজনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস নিয়ে যারা আলোচনা করেছেন, যেমন হচ্ছে তোমার প্রাচীন ভারতের ক্ষেত্রে বলবে আলেকজান্ডার কানিংহাম,
ঠিক আছে। তারপরে হচ্ছে পার্সি ব্রাউন, বুঝতে পারলে। আর বাংলার ইসলামিক স্থাপত্যের ইতিহাস চর্চা নিয়ে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে হচ্ছেন আবিদ আলী খান, তারপরে হচ্ছে এইচ দানি, ঠিক আছে, আসমা সিরাজউদ্দিন, এগুলো মনে রাখবে এই নামগুলো, ঠিক আছে। আর এই স্থাপত্যের ইতিহাস বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারলে। যেমন হচ্ছে তোমার আমি দেখো একটা নাম বলছি, যেমন জর্জ মিশেলের রচিত ব্রিক টেম্পল অফ বেঙ্গল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আর একটা যেটা যেমন হচ্ছে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় ও অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত পশ্চিমবঙ্গের পুরা সম্পদ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার জাকারিয়ার রচিত হচ্ছে বাংলাদেশের প্রাচীন কীর্তি, ঠিক আছে। তো আমি কয়েকটা গ্রন্থের নাম বললাম, এরকম তোমরা এই স্থাপত্যের ইতিহাস চর্চা বিষয়ক গ্রন্থের নামগুলো পড়বে, ঠিক আছে। আর ঐতিহাসিক অর্থাৎ এই স্থাপত্যের ইতিহাস চর্চা করেছেন এমন তোমার ঐতিহাসিকদের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারলে। এবারে দেখো এই স্থাপত্যের ইতিহাস চর্চার যে গুরুত্ব কি বলতো, দেখো এই আমরা যদি আপাতত দৃষ্টিতে দেখি তাহলে স্থাপত্য একটা নান্দনিক বিষয় হিসাবে মনে করা হলেও আমরা যদি ভালোভাবে এর সর্বদিক বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এর মধ্য দিয়ে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং অর্থনৈতিক ইতিহাসের নানান উপাদান এখান থেকে পাওয়া যেতে পারে, তাই না। যেমন ধরো আমরা উদাহরণ দিতে পারি যে কারা কি উদ্দেশ্যে স্থাপত্যগুলি নির্মাণ করেছিল তা জানতে পারলে সে স্থাপত্য কীর্তির প্রয়োজনীয়তা কি বা তার উপযোগিতা কি, তাহলে সেই দিকটা আমরা জানতে পারবো, এটা একটা ভালো পয়েন্ট, তাই না। তারপরে আবার দেখো এই স্থাপত্যের মধ্য দিয়ে সামাজিক সচ্ছলতার বিষয়টিও আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি, তাই না। যখন কোনো একটা সামাজিক সচ্ছলতার দিক মানে সামাজিক দিক দিয়ে তারা কেমন ছিল সেটা আমরা স্থাপত্যের মধ্যে দিয়ে অনেক সময় বুঝতে পারি, তাই না। আবার দেখবে এই স্থাপত্য রীতির পর্যালোচনার মধ্যে দিয়ে সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়টাও আমরা লক্ষ্য করতে পারি। যেমন আমরা যদি সুলতানি যুগে চলে যাই না, তখন সেখানে দেখতে পাবে যে এই সুলতানি যুগে ইসলামিক আর ভারতীয় শিল্পরীতির সমন্বয় ঘটেছিল, বুঝতে পেরেছো, একটা নতুন শিল্পরীতি গড়ে উঠেছিল, তোমরা অবশ্যই জানো, পড়েছো, তাও আমি আরেকবার বলছি। তো এই ইসলামিক এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে যে এক নতুন শিল্পরীতি গড়ে উঠেছিল যেটাকে আমরা সবাই জানি ইন্দো ইসলামিক শিল্পরীতি নামে, তাই তো। তো সেই জন্য বলা হচ্ছে যে স্থাপত্য রীতির তোমার পর্যালোচনার মধ্য দিয়ে সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়টি তোমার প্রস্ফুটিত হয়। যেমন তোমরা দেখবে গান্ধার শিল্প, ওখানে তোমরা দেখতে পাবে, ওটা পড়লে ওখানে বুঝতে পারবে, বুঝতে পেরেছো। তো যাই হোক, সেই জন্যই কথাটা বলা হচ্ছে যে এই তোমার স্থাপত্য রীতির পর্যালোচনার মধ্যে দিয়েও সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়টা জানা যায়, বুঝতে পারলে। তো যাই হোক, যেভাবে বললাম এভাবে পড়ো এটা, ঠিক আছে। আর এরপরে আমরা আসছি যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার দৃশ্য শিল্পের ইতিহাস, ঠিক আছে। দেখো ছবি আঁকা, ফটোগ্রাফি বা ক্যামেরার ফটো তোলা যে কলা কৌশল, এমনকি ভাস্কর্য শিল্প এই দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত, মনে রাখবে। তাহলে কি কি বললাম, যে ছবি আঁকা, ফটোগ্রাফি বা ক্যামেরায় ফটো তোলার যে কলা কৌশল, এমনকি ভাস্কর্য শিল্প হচ্ছে দৃশ্য শিল্পের অন্তর্ভুক্ত। দেখো ছবি আঁকার ক্ষেত্রে দেখো আমরা যদি প্রথম দিকে যাই তাহলে কি দেখব না, আদিম মানুষের মধ্যে দেখবে সৌন্দর্যবোধের অভাব ছিল না, তারা তাদের বাসস্থানকে সুন্দরভাবে সাজাতো। তো বাসস্থানের দেওয়ালে নানা বর্ণের ও নানা ধরনের ছবি আঁকতো, তাই না। আমরা যদি আদিম মানুষের দিকে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে তাদের যে সৌন্দর্যবোধ সেটার কোনো দিক দিয়ে অভাব ছিল না, তারা সেই জন্য তাদের বাসস্থানকে সুন্দরভাবে সাজাতো। বাসস্থানের দেওয়ালে তারা নানা বর্ণের এবং নানা ধরনের ছবি আঁকতো। আর এইসব ছবিগুলোর মধ্যে যেমন চন্দ্র, সূর্য, তারপর গাছপালা, লতাপাতা, এমনকি জীবজন্তুর ছবিও থাকতো। পৃথিবীর বিভিন্ন দেশের গুহায় এই ধরনের প্রচুর দেওয়াল চিত্র মিলেছে, আমরা দেখেছি।
প্রাচীন যুগের যেমন মিশর, ব্যাবিলন, গ্রিস, এই সমস্ত স্থানের যে মন্দির, রাজসভা, তারপর কবরস্থান তো প্রভৃতিতে প্রচুর দেওয়াল চিত্র মিলেছে। মানুষ দেখবে আগে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো, এটা আমি আগে তোমাদেরকে আলোচনা করেছি তাই না। মানুষ আগে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো যখন তারা কথা বলতে পারতো না। আর সেই ছবিতে নানা রঙের ব্যবহার, আলো ছায়ার খেলা প্রভৃতির ক্ষেত্রে তারপর যুগে যুগে দেশে দেশে বিবর্তন এসছে তাই না। তাহলে প্রথম মানুষ কি করতো, আগে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো। তারপর আস্তে আস্তে যখন উন্নত হতে লাগলো তখন নানা রঙে সেখানে ব্যবহার করতে লাগলো, আলো ছায়া যে নানা খেলা। তো আস্তে আস্তে তারপর মানে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা সেটা দেখতে পাচ্ছি যে তার মধ্যে বিবর্তন এসছে। তারপর গড়ে উঠছে নানান তোমার শিল্প গোষ্ঠী। আর এটা তো হওয়াই স্বাভাবিক তাই না, কারণ যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হবে। আর সমস্ত মানুষের চিন্তাধারা তো একরকম হতে পারে না, সবার চিন্তাধারা আলাদা আলাদা। সেই জন্য সময়ের পরিবর্তনের ক্ষেত্রে সমস্ত কিছুর পরিবর্তন ঘটেছে, চেঞ্জ হয়েছে এবং আরো অনেক অনেক বেশি উন্নত হয়েছে। বুঝতে পারলে? তো এই রকমই এই যে বিবর্তন এসছে, এই যে যুগে যুগে দেশে দেশে এই যে বিবর্তন ঘটেছে, তো সেই সমস্ত সম্পর্কে বিবরণ রয়েছে। এরকম একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে লামা তারানাথ এর লেখা বৌদ্ধ ধর্মের ইতিহাস। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে এই যে আমি কথাটা বললাম যে যে পরিবর্তন, প্রথমে আগে মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো, তারপর আস্তে আস্তে যখন মানুষ আরো সভ্য হতে লাগলো, আরো উন্নতি হতে লাগলো, তো সভ্যতার সেই ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানুষ যুগে যুগে দেশে দেশে এই নানা বিবর্তন এসছে মানুষের মধ্যে, যার ফলে গড়ে উঠেছে নানান শিল্প গোষ্ঠী তাই না। তো এর একটা উদাহরণস্বরূপ একটা গ্রন্থের নাম বললাম, লামা তারানাথের বৌদ্ধ ধর্মের ইতিহাস। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এরপরে দেখো বাংলায় যেমন এই অশোক মিত্র, তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এনারা সবাই ছিলেন চিত্রকলার পারদর্শী, মানে চিত্রকলার ইতিহাস মিলবে এদের রচনার মধ্যে। বুঝতে পেরেছো? তো এগুলো একটু মনে রাখবে এখানে। এবার দেখো চিত্র শিল্পীদের সম্পর্কে এখানে একটু জেনে নিই, ঠিক আছে? যদিও তোমরা তোমাদের পরে চ্যাপ্টার আছে সেখানে তো পড়বে এই অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর এদের সম্পর্কে, ঠিক আছে? তো দেখো দেখো এই অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলার আগে আমরা যদি একটু আগে যাই, তাহলে দেখো এখানে আমরা কি দেখবো যে সেই তোমার গুহা গুহা জীবনের এর প্রচলন ছিল। দেখো তার আগে বলি এই যে ছবি আঁকা, সেটা সেই শুরু হয়েছিল প্রাচীন কাল থেকে, তাই তো। তো সেই গুহা জীবনেও এর প্রচলন ছিল। যেমন জাতকের যে কাহিনী, সেই কাহিনী অবলম্বনে আমরা দেখবে অজন্তা গুহা চিত্র দেখতে পাই, তো যেটা ছিল এক অবিস্মরণীয় কৃতি। হ্যাঁ, জাতকের কাহিনী অবলম্বনে সেখানে যদি তোমরা দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে অজন্তা গুহা চিত্র হচ্ছে এক অবিস্মরণীয় কৃতি। এই দৃশ্যশিল্প মানে তোমরা বুঝতে পারছো তো, দৃশ্যশিল্প মানে হচ্ছে আঁকা ছবি, তাই তো। তো সেই দৃশ্যশিল্পে বাংলা তথা ভারতে রেনেসাঁ শুরু হয় এই অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। বুঝতে পারলে? এই শিল্পে চিন্তা চেতনা এবং নন্দনবোধের প্রথম পরিচয় পায় রবি বর্মার আঁকা ছবিতে। এগুলো একটু মনে রাখবে যে দৃশ্যশিল্পে বাংলা তথা ভারতের রেনেসাঁ শুরু হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, ঠিক আছে? আর এই শিল্পে চিন্তা চেতনা এবং নন্দনবোধের প্রথম পরিচয় পায় রবি বর্মার আঁকা ছবিতে, ঠিক আছে? অবশ্য এই কথাটাও তোমাদেরকে মনে রাখতে হবে যে চিত্রচর্চার পটভূমি রচিত হয় ইউরোপীয় বণিকদের হাত ধরে। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াসকে রোমান্টিক আত্মচেতনার স্তরে পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন নন্দলাল বসু। আর
এই আত্মচেতনার যিনি প্রাণপুরুষ ছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সমন্বয়ে ভারতের যে চিত্রশিল্প সেই চিত্রশিল্পকে বিশ্ব চেতনার উন্নতি করার মূল কারিগর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বহুমুখী প্রতিভা, এটা ছিল তার একটা অন্যতম দিক। তাহলে এখানটা তোমাদের ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? এই যে বললাম যে ছবি আঁকা, তাই তো, দৃশ্যশিল্প তার মানে ছবি আঁকা, তাই তো। তো এই যে ছবি আঁকা সেটা শুরু হয়েছিল সেই প্রাচীন কাল থেকে। তো সেই গুহা থেকে আমি উদাহরণ দিলাম, গুহা জীবনের মধ্যে এটা প্রচলিত ছিল। আর সেই উদাহরণ দিতে গিয়ে আমি কি বললাম না, তোমার অজন্তা যে গুহা তার প্রসঙ্গ তুললাম, তাই না। আর কি বললাম যে এই দৃশ্যশিল্প বাংলা তথা ভারতের রেনেসাঁস শুরু হয়েছিল যার হাত ধরে, তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এইগুলো মনে রাখবে। আর এই শিল্পে চিন্তা চেতনা এবং নন্দন মন্দির প্রথম পরিচয় যিনি ঘটিয়েছিলেন তিনি হচ্ছেন রবি বর্মার আঁকা ছবিতে। রবি বর্মা, ঠিক আছে, এবং তার আঁকা ছবির মধ্য দিয়েই সেটা ঘটেছিল। আর কি মনে রাখবে যে চিত্র চর্চার পটভূমি যেটা রচিত হচ্ছে সেটা হচ্ছে তোমার ইউরোপীয় বণিকদের হাত ধরে। এর পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াসকে রোমান্টিক আত্মচেতনার স্তরে যিনি পৌঁছে দিয়েছিলেন তিনি হচ্ছেন নন্দলাল বসু। ঠিক আছে, আর এই আত্মচেতনার যিনি প্রাণ পুরুষ ছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সমন্বয়ে ভারতীয় চিত্রশিল্পকে বিশ্ব চেতনার উন্নতি করার মূল কারিগর ছিলেন। বুঝতে পেরেছো? সেই জন্য আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে বহুমুখী প্রতিভা ছিল এটা ছিল তার মধ্যে একটা অন্যতম দিক। বুঝতে পারলে? আর এখানেই মনে রাখবে আর একটা কথা, সেটা হচ্ছে যে ইউরোপীয় রেনেসাঁসের সময় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত, এটা মনে রাখবে। বুঝতে পারলে? এখানে দেখো কয়েকটা জিনিস যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কলকাতায় স্কুল ইন্ডাস্ট্রিয়াল আর্ট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1854 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় স্কুল ইন্ডাস্ট্রিয়াল আর্ট। ঠিক আছে, এবং এটা 1865 খ্রিস্টাব্দে পরিবর্তিত হয়ে কি নাম হয়েছিল, গভর্নমেন্ট স্কুল অফ আর্ট। ঠিক আছে, আর একটা মনে রাখবে 1919 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন কলাভবন প্রতিষ্ঠিত হয়, মনে রাখবে। বুঝতে পারলে? এখানে এটা মনে রাখবে তো, এটা খুবই ইম্পর্টেন্ট যে ব্যঙ্গচিত্রী হিসাবে সুনাম থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থে যিনি চিত্রালঙ্কন করেছেন তিনি হচ্ছেন নন্দলাল বসু। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব স্মৃতি মানে জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতি গ্রন্থ সেটার চিত্রালঙ্কন কে করেছেন, নন্দলাল বসু। ঠিক আছে, এটা মনে রাখবে। বুঝতে পারলে? আর একটা মনে রাখবে কারুশিল্প প্রসারের জন্য বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1916 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর বলি কয়েকজনের নাম, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে রামকিঙ্কর বেজ, সোমনাথ হোর, যামিনী রায়, এরা ভারতীয় দৃশ্যশিল্পের উন্নতি ঘটেছিলেন। তো এদের নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ কারোর নাম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এরা কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, তো সেই জন্য এখানেই বলছি যে দৃশ্যশিল্পের উন্নতি ঘটেছিলেন এমন কয়েকজনের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন রামকিঙ্কর বেঞ্চ, সোমনাথ হোর, যামিনী রায়। ঠিক আছে, এরপরে আসছি দেখো যেটা এই দৃশ্যশিল্পের অপর একটা বিশেষ দিক হচ্ছে ভাস্কর্য, তাই তো। তো ভাস্কর্য মানে কি জানো?
ভাস্কর্যটা কি বলতো, যে কোনো একটা ছবিকে দেখে তৈরি করা কোনো মূর্তি, মানে কোনো একটা ছবিকে দেখে মূর্তি তৈরি করা, সেটাই হচ্ছে কি বলতো ভাস্কর্য, তাই তো। এখানে একটু মনে রাখবে যে ঔপনিবেশিক যুগেই ভাস্কর্যের সূত্রপাত ঘটে, ঠিক আছে। আর 1853 খ্রিস্টাব্দে স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্থাপিত হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। আর বলি যে রামকিঙ্কর বেঞ্চ, শঙ্খ চৌধুরী, সোমনাথ হোর, চিন্তামণি কর, এরা সবাই ভাস্কর্য শিল্পের উন্নতি ঘটিয়েছিলেন। এদের নামগুলো মনে রেখো, ঠিক আছে। তাহলে দেখো, এখানে একটা কথা বলি, গুলিয়ে ফেলবে না। যদি বলা হয় ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত এমন কয়েকজনের নাম, তাহলে বলবে রামকিঙ্কর বেঞ্চ, সোমনাথ হোর, শঙ্খ চৌধুরী, চিন্তামণি কর, ঠিক আছে। আর যদি অঙ্কন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজনের নাম বলতে পারে, তাহলে বলবে নন্দলাল বসু, তারপর অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, বুঝতে পারলে। এরপর দেখো ফটোগ্রাফি আসি, ঠিক আছে। ফটোগ্রাফি মনে রাখবে ইংরেজ আমলে ভারতে প্রবেশ করে, ইংরেজদের হাত ধরে, মানে ইংরেজ ফটোগ্রাফারদের হাত ধরে, ঠিক আছে। প্রথমে মানে আগেতে কি করা হতো না, বক্স ক্যামেরায় ছবি তোলা হতো, কিন্তু সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন কি হচ্ছে না, মুঠো ফোন আর হচ্ছে ট্যাবের সাহায্যে এখন ছবি তোলা হচ্ছে, তাই তো। এখানে একটা কথা বলি, এটা মনে রাখবে যে ভারতে কে কবে ক্যামেরা আবিষ্কার করেন, এটা মনে রাখবে আলেকজান্ডার ওয়ালকট, ঠিক আছে। আলেকজান্ডার ওয়ালকট ইনি ক্যামেরা আবিষ্কার করেছিলেন ভারতে প্রথম, আর সময়টা হচ্ছে 1840 খ্রিস্টাব্দে। কি বললাম বুঝতে পারলে, আলেকজান্ডার ওয়ালকট 1840 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্যামেরা আবিষ্কার করেন। আর এই প্রসঙ্গে এখানে মনে রাখবে যে ভারতে 1850-এর দশকে প্রথম দিকে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে, বুঝতে পারলে কি বললাম। আর একটা কথা, এই ক্যামেরার সঙ্গে জড়িত রয়েছে এমন একজন বিখ্যাত নাম, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, যার নাম হচ্ছে এইচ বোস বা হেমেন্দ্রনাথ বোস, যিনি ক্যামেরার সঙ্গে জড়িত ছিলেন। তো এই নামটা ভালো করে মনে রেখো, ঠিক আছে। এবার দেখো, এটা একটু ভালো করে করবে যে ফটোগ্রাফির যে গুরুত্ব, ঠিক আছে। দেখো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে এই ফটোগ্রাফির গুরুত্ব কিন্তু অপরিসীম, তাই না। তার কারণ হচ্ছে কি দেখো তো, যেমন হচ্ছে তোমার আমরা একটা বলতে পারি যে ঐতিহাসিক তথ্য প্রদান, যেমন ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে কি করা হয় বলতো, ক্যামেরা বন্দি করা হয়। তো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা কোনো বিখ্যাত ব্যক্তি আলোকচিত্র থেকে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায়। যেমন ধরো, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে এই যে 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল, তো সেই মহাবিদ্রোহের ছবি তোলার জন্য ইউরোপীয় ফটোগ্রাফাররা ভারতে আসে এবং তারা বিভিন্ন দৃশ্যের ছবি তুলে রাখে, বুঝতে পেরেছো।
তাছাড়া আমরা বলতে পারি যে অবিকৃত তথ্য, যেমন ফটোগ্রাফি থেকে অবিকৃত তথ্য পাওয়া যায় বলে কি হয় না, আধুনিক যারা গবেষক তাদের কাছেও এই যে তথ্যগুলো, তো এইগুলো তাদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়, যেটা তাদের অনেক কাজে লাগে, তাই না? আর কি না, দেখো কোনো নির্দিষ্ট ঐতিহাসিক তার ঘটনাবলীর সপক্ষে উপযুক্ত প্রমাণ হিসাবে এই ফটোগ্রাফির গুরুত্ব হচ্ছে অপরিসীম। যেমন ধরো এই যে 1946-এ কলকাতায় সংঘটিত যে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তো তার প্রমাণস্বরূপ এই ফটোগ্রাফির বিশেষ ভূমিকা আছে, বুঝতে পেরেছ? তো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ফটোগ্রাফির গুরুত্ব হচ্ছে অপরিসীম। তবে আমাদেরকে গুরুত্বের পাশাপাশি এই ফটোগ্রাফ ব্যবহারের বিশেষ সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। সেটা কি না, দেখবে অনেক ক্ষেত্রেই কোনো প্রকৃত ঘটনা থেকে বিচ্ছিন্ন কোনো বিষয়ে ছবি তোলা হয়, তো সেই ক্ষেত্রে উক্ত ঘটনা যেটা মানে যেটা প্রকৃত ঘটনা, সেইটা কি হয় না, তার যে সততা সেটা অন্ধকারে থেকে যায় এবং মানুষের কাছে সেটা পৌঁছায় না, তাই না? মানুষের কাছে তার বিকৃত তথ্য উপস্থাপিত হয়। তাই এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সচেতনতা অবলম্বন করা প্রয়োজন, বুঝতে পারলে? তো এটা গেল দৃশ্য শিল্পের ইতিহাস। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, ঠিক আছে? দেখো এরপর আমরা যেটা আসছি সেটা বললাম যে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, তাই তো? তো এখানেতে তোমরা দেখবে যে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য মানুষ সেই প্রাচীনকাল থেকেই সচেষ্ট ছিল। দেখবে প্রাচীনকালে আমরা যদি যাই, প্রাচীনকালে যদি ফিরে যাই, তো সেখানে দেখবে প্রথমে মানুষ কি করতো বলতো, নদীর তীরবর্তী অঞ্চলে প্রথমে সভ্যতা গড়ে তোলে, ফলে যাত্রাজাতির সুবিধার জন্য জলপথে তারা ডোঙ্গা বা ছোট নৌকার ব্যবহার শুরু করে। তার মানে কি বলতো, দেখো এই যে নদীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার কিন্তু একটা মানে একটা লিঙ্ক থেকে যায়, একটা সম্পর্ক, তাই না? তো সেই জন্যই বলছি, সেই জন্যই তারা নদী তীরবর্তী অঞ্চলে সভ্যতাগুলোকে গড়ে তুলেছিল। এটা একটা যোগাযোগ ব্যবস্থার সঙ্গে এটা একটা সম্পর্ক আছে। সেই জন্য উদাহরণস্বরূপ আমি এখানে বলছি যে প্রথমে মানুষ নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে তুলেছিল। তাহলে কেন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে তুললো? কারণ এখানে এটার সঙ্গেই যোগাযোগের একটা সম্পর্ক গড়ে উঠবে, সেই জন্য, তাই না? তো দেখো এই যে নদীর তীরবর্তী অঞ্চলে সভ্যতা গড়ে তোলে, ফলে কি হয় না, যাত্রাযাতের সুবিধার জন্য যাতে যাতে যাতায়াত করতে সুবিধা হয়, সেই জন্য তারা কি করলো না, জলপথে ডোঙ্গা, আগেকার দিনে তখন ডোঙ্গা ব্যবহার হতো বা যেগুলোকে আমরা বলি ছোট নৌকা, তাই তো? সেই ছোট নৌকার ব্যবহার শুরু হয়। আর স্থলপথে আমরা কি দেখতে পাই, যেমন গরুর গাড়ি, তারপরে হচ্ছে পালকি, ঘোড়া, হাতির পিঠে করে মানে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল। তখন এইভাবে মানুষ যাতায়াত করতো, তাই না? তারপরে যখন মানুষ আর একটু উন্নত হলো, তখন আমরা দেখো যদি আমরা শেরশাহের আমলে দেখি, তখন কি দেখতে পাবো না, সম্রাট শেরশাহ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন। তারপর সাধারণ মানুষ কি করতো না, পদব্রজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। তবে দেখো ইউরোপে যখন নবজাগরণ ঘটে, যখন তার মানে মানুষ যখন আরো উন্নত হচ্ছে, তখন ইউরোপে যখন নবজাগরণের ঘটছে, তো সেই নবজাগরণের পর বিজ্ঞান আর প্রযুক্তির প্রসার ঘটছে। তো বিজ্ঞান আর প্রযুক্তি প্রসারের ফলে যোগাযোগ ব্যবস্থা আরো অতি দ্রুত উন্নতি করছে এবং শুরু হচ্ছে কি বলতো, রেল যোগাযোগ ব্যবস্থা। আর এখানেই চলে আসছে তোমার লর্ড ডালহৌসি, কারণ এই যে
তোমার ইউরোপে নবজাগরণের পর বিজ্ঞান এবং প্রযুক্তির প্রসার ঘটছে এবং তার ফলে এই যে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি ঘটছে এবং শুরু হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। এখানেই মনে রাখবে, এই প্রসঙ্গে তোমাদেরকে বলি, বোর্ডের দিকে তাকাও, দেখো আমি লিখেছি ভারতীয় রেলপথের জনক, মানে যিনি ভারতে প্রথম রেলপথ স্থাপন করেছিলেন, তাই তো? ভারতীয় রেলপথের জনক যিনি ছিলেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। হ্যাঁ, সেই সময়ে তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন, বুঝতে পারলে? তো এই লর্ড ডালহৌসি হচ্ছেন ভারতীয় রেলপথের জনক। আর এই প্রসঙ্গে মনে রাখবে যে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে, 1853, ঠিক আছে, 1853 খ্রিস্টাব্দে। আর এটা হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত, ঠিক আছে। আর এখানেই মনে রাখবে যে ভারতের প্রথম রেল যাত্রী যিনি ছিলেন, মানে রেলপথে যিনি প্রথম যাত্রা করেছিলেন আমাদের ভারতে, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এটা মনে রাখবে, বুঝতে পারলে? যে ভারতের প্রথম রেল যাত্রী ছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়, বুঝতে পারলে? তো দেখো এই যে রেলপথ স্থাপন হচ্ছে, তো রেলপথ স্থাপনের ফলে ভারতবর্ষ যেন এক আধুনিক যুগে পদার্পণ করছে। দেখো এই চিঠিপত্র বলো, টেলিগ্রাফ বলো, তারপরে পাতাল রেল, তার পাশাপাশি যে রেডিও, মোবাইল, ইন্টারনেট, তো এগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি ঘটছে, তাই না? যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যোগাযোগ ব্যবস্থার এই যে উন্নতি ও সম্প্রসারণ, সেটা যেন সমগ্র বিশ্বকে কি বলতো ঘরের মধ্যে এনে দিয়েছে, তাই না? দেখো, দেখবে আমরা যদি ইন্টারনেটে যদি আমরা সার্চ করি বা মোবাইলে যদি আমরা সার্চ করি, দেখবে কোনো একটা ঘর, মানে কোনো একটা জায়গা, ধরো পুরো অ্যাড্রেসটা জানতে চাচ্ছি, তো সেই অ্যাড্রেসটা জানার সঙ্গে সঙ্গে তার আমরা ঠিক বুঝে বসছি, সমস্ত কিছু আমরা সেখান থেকে পেয়ে যাই, তাই না? তো সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার এই যে উন্নতি এবং তার যে সম্প্রসারণ, সেটা যেন সমগ্র বিশ্বকে ঘরের মধ্যে এনে দিয়েছে, বুঝতে পারলে? তো যাই হোক, তাহলে এখানে আমরা এর গুরুত্বটা কোথায় সেটা আমরা বুঝতে পারছি, তাই তো? তো এটা যদি আরেকটু ভালোভাবে বলি, এই যানবাহন আর যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, যেমন এই যানবাহন আর যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যেমন আমরা কি করতে পারি বলতো, কোনো একটা দেশের অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য সম্পর্কেও নানা তথ্য পাই, তাই না? যেমন উন্নত যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা, এটা আমাদেরকে প্রমাণ করে যায় যে মানব সমাজের, সেই সময়কার মানব সমাজের উন্নতি পরিচয় দেয়, এটা আমরা জানতে পারি। তার মানে হচ্ছে কি বলতো, সেই দেশটা, এই যে মানুষের উন্নতির কথা, অর্থাৎ উন্নত যানবাহন আর যোগাযোগ ব্যবস্থা দেখে যেমন মানব সমাজের উন্নতির কথা আমরা জানতে পারি, মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি বলতো, সেই দেশের উন্নতি সম্পর্কে, সেই দেশের অর্থনীতিটা সম্পর্কে আমাদের ধারণা জন্মাচ্ছে, এটা, তাই না? আর তার পাশাপাশি এই যে আমি যে কথাটা একটু আগে বললাম, যে যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার ইতিহাস থেকে এই যানবাহন এবং যোগাযোগের উন্নয়নের যে ধারাবাহিকতা যেটা, সেইটা সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা জন্মায়, তাই তো? আর কি বলতে পারি? দেখো, এই যানবাহন আর যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা কিন্তু জাতীয়তাবাদী চেতনার বিকাশেও সাহায্য করে। এই যে যোগাযোগ ব্যবস্থার যে প্রসার, সেটা মানুষের জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি সহায়ক, বুঝতে পেরেছো? যেমন এই যে রেলপথের প্রবর্তন হচ্ছে, তার ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের মধ্যে সংযোগ ঘটছে, তো তার ফলে তাদের মধ্যে যে জাতীয় চেতনা, সেই জাতীয় চেতনার বিস্তার ঘটাতেও কিন্তু এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই যোগাযোগ ব্যবস্থা, বুঝতে পারলে? তাছাড়াও আমরা বলতে পারি, দেখো, এই যে যোগাযোগ ব্যবস্থা এর বিস্তারের ফলে আর কি হয় না, দেশের যেমন এক প্রান্তের যে মানুষের যে সমাজ এবং সংস্কৃতি, তার সঙ্গে অন্য আর এক প্রান্তের সমাজ ও সংস্কৃতির পরিচয় ঘটে, তো এই ভিন্ন সংস্কৃতির তো একটা মিলবন্ধন হয়, তো যার ফলে মানুষের মধ্যে পারস্পরিক একটা ঐক্যবোধ গড়ে ওঠে, আর এই ঐক্যবোধ গড়ে তুলতে সাহায্য করছে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা, বুঝতে পারলে? তো এগুলো হচ্ছে এর গুরুত্ব, বোঝাতে পারলাম? এই প্রসঙ্গে দেখো, এখানে আমি কয়েকটা কথা বলছি, এগুলো একটু মনে রেখো তো। যেমন হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, ঠিক আছে? বাষ্পীয় ইঞ্জিন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জেমস ওয়াট, ঠিক আছে?
আর বাষ্পীয় রেল ইঞ্জিন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জর্জ স্টিভেনসন, মনে রাখবে। ঠিক আছে। আর পিচের রাস্তা তৈরির কৌশল যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন টেলফোর্ড ও ম্যাকাডাম, মনে রাখবে। ঠিক আছে। আর কি না, এরোপ্লেন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন রাইট ভ্রাতৃদ্বয়, এটা একটু মনে রেখো এগুলো। আর এই প্রত্যেক ক্ষেত্রে যেমন বলছি, এটার ক্ষেত্রেও আমি বলছি যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে যারা ইতিহাস রচনা করেছেন তাদের নাম এবং গ্রন্থগুলোর নাম এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে। দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমার স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস মানে জানো? স্থানীয় ইতিহাস মানে হচ্ছে যেটাকে আমরা বলি লোকাল হিস্ট্রি, তাই তো? তো দেখো এই ইতিহাস চর্চার একটা অতি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা, কারণ এই স্থানীয় ইতিহাসটাই আধুনিক ইতিহাস চর্চায় অন্তর্ভুক্ত হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। বুঝতে পেরেছ? দেখো এই স্থানীয় ইতিহাসের উপর ভিত্তি করেই জাতীয় ইতিহাস গড়ে ওঠে। এই কথাটা একদম ঠিক যে স্থানীয় ইতিহাসের উপর ভিত্তি করেই জাতীয় ইতিহাস গড়ে ওঠে। এটা তোমরা ভালো বুঝতে পারবে। যেমন দেবে তোমরা ছোটবেলায় পড়েছো, জানো যে এক যেমন কতগুলো কি বলবো গ্রাম নিয়ে যেমন যেমন হ্যাঁ পঞ্চায়েত এলাকা গড়ে উঠছে, তারপর সেই পঞ্চায়েত এলাকা থেকে বিডিও, তারপরে বিডিও থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপরে জেলায় যাচ্ছে, অনেকগুলো জেলা নিয়ে যেমন একটা রাজ্য হচ্ছে, তারপরে রাজ্য অনেকগুলো রাজ্য নিয়ে একটা দেশ, তারপরে অনেকগুলো দেশ নিয়ে একটা পৃথিবী হচ্ছে। তো যেমন তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্ষুদ্র থেকে থেকে আস্তে আস্তে সেটা বড় হতে হতে বৃহৎ আকার ধারণ করছে এবং সেটা স্থান লাভ করছে, তাই না? বিরাট আকারে। বুঝতে পারলে? তো ঠিক সেম ভাবেই এই স্থানীয় যে ইতিহাস অর্থাৎ এই যে লোকাল হিস্ট্রি না, এটাও ঠিক এইরকমই। তো সেই জন্যই কথাটা বলা হচ্ছে যে এই যে স্থানীয় যে ইতিহাস সেটা কিন্তু একসময় কি করে না জাতীয় ইতিহাসের মর্যাদা পায়, তাই তো? দেখো সমগ্র দেশ আর বা জাতির ইতিহাসে আমরা কি দেখতে পাই বলতো, যে বড় বড় ঘটনা, আর তার পাশাপাশি যেমন দেশ বা দেশের নেতৃবৃন্দের কার্যকলাপ এগুলোর বিবরণ পাই। কিন্তু স্থানীয় ইতিহাসে আমরা কি দেখতে পাই না, সেখানে দেখতে পাই যে স্থানীয় অর্থাৎ লোকাল ছোট ছোট কোনো ঘটনার বিবরণ, তাই তো? তো এগুলো আমরা দেখতে পাই। তবে তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এই যে কোনো অঞ্চল থেকে হলো এই যে ছোট ছোট ঘটনা, তো এইগুলো একটা বিশেষ অঞ্চলের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে একসময়, তাই না? যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমি একটু আগেই বললাম যেটা, যে স্থানীয় ইতিহাস থেকে যেমন তোমার জাতীয় ইতিহাসে পরিণত হচ্ছে, ঠিক সেম ভাবেই দেখো তোমরা নীল বিদ্রোহের কথা পড়েছো, তোমরা নিশ্চয়ই জানো যে নীল বিদ্রোহটা প্রথম শুরু হয়েছিল কোথায় বলো তো? নদিয়ায়। নদিয়ার একটা ছোট্ট গ্রামে শুরু হয়েছিল যেটার নাম হচ্ছে চৌগাছা, তাই তো? সেই চৌগাছা গ্রামে শুরু হয়েছিল। তো ছোটটা একটা ছোট্ট গ্রাম, তো সেই ছোট্ট গ্রামটা এখন ইতিহাসের পাতায় পাতায়, তাই না? বুঝতে পেরেছো? তো সেই জন্যই বলা হচ্ছে যে এই স্থানীয় ইতিহাস একসময় কি হয় না সেটা জাতীয় ইতিহাসের মর্যাদা পায়, তাই তো? সেজন্য বলা হচ্ছে যে এই কথাটা বলছি না, কোনো অঞ্চল থেকে যদি কোনো ঘটনা উঠে আসে তাহলে সেইটা একসময় বিশাল আকার ধারণ করতে পারে এবং সেটা ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে পরিণত হতে পারে। বুঝতে পারলে? এখানে তোমাদেরকে একটা কথা বলি, মনে রাখবে যে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ যেটা সেটা হচ্ছে রাজতরঙ্গিনী, এটা মনে রাখবে। আর এই রাজতরঙ্গিনীর লেখক হলেন কাশ্মীরি একজন কবি যার নাম হচ্ছে কলহন। ঠিক আছে? তো কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী, যেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস গ্রন্থ। এরকমও কোশ্চেন থাকে যে প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থ কোনটি, তাহলে বলবে কলহনের রাজতরঙ্গিনী। আর এই রাজতরঙ্গিনীতে যেই রাজ্যের ইতিহাস বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে কাশ্মীর। ঠিক আছে? মনে রাখবে কাশ্মীরে স্থানীয় ইতিহাস রচনা করা হয়েছে এই রাজতরঙ্গিনী গ্রন্থে। ঠিক আছে?
পরে দেখবে রাজস্থান, তারপরে গুজরাট, পাঞ্জাব, কেরল, মহারাষ্ট্র, বাংলা প্রভৃতি অঞ্চলের স্থানীয় ইতিহাসও রচিত হয়েছে। এবং এই সমস্ত জায়গার যে মানে লোক পরম্পরা, সেখানকার যে শিল্প স্থাপত্য, তার যে বিকাশ তথা আর্থ সামাজিক যে বিবর্তন, সেগুলোও কিন্তু এই স্থানীয় ইতিহাস চর্চার আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলে? তো এটা একটু পড়ে নেবে। আর এখানে দেখো আমি কয়েকটা গ্রন্থের নাম বলছি, এগুলো একটু ভালো করে পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা মনে রাখবে, গুলিয়ে ফেলবে না। বাংলার ইতিহাস আর বাঙালির ইতিহাস। যেটা বাংলার ইতিহাস, এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঠিক আছে? এই আঞ্চলিক ইতিহাস রচনা কয়েকটা গ্রন্থের নাম, এটা মনে রাখবে। যেটা বাংলার ইতিহাস এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যেটা বাঙালির ইতিহাস এটা হচ্ছে নিহার রঞ্জন রায়। গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়, আর বাংলার ইতিহাস সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? আর নদিয়ার কাহিনী যেটা, সেটা হচ্ছে কুমুদনাথ মল্লিক। আর পাবনা জেলার ইতিহাস সেটা হচ্ছে রাধা রমন সাহার। আর যশোয়ার খুলনার ইতিহাস এটা হচ্ছে সতীশচন্দ্র মিত্র। এগুলো ভালো করে মনে রাখবে। আর যে কথাটা আমি বারবার করে বলছি, ছকের মাধ্যমে করলে বেশি ভালো, তাহলে ভুলবে না, মনে থাকবে। তারপরে আছে তোমার কালীনাথ চৌধুরী, যেটা হচ্ছে রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস। ঠিক আছে? আর একটা হচ্ছে কোচবিহারের ইতিহাস, যেটা সেটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারলে? তো আমি কিছু গ্রন্থের নাম বললাম, আর যারা গ্রন্থকার ছিলেন, তো এগুলো তোমাদের বইয়ে দেবে, আরো ডিটেলসে দেওয়া আছে, ওগুলো পড়ে নেবে। ঠিক আছে? তো দেখো, আমি যতদূর পড়ালাম এটা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবে। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।